আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দুটো প্রবলেম, এর মধ্যে একটা হচ্ছে সভরেন ডেট, বাংলাদেশের রাষ্ট্রীয় ঋণ প্রায় 24 লক্ষ কোটি টাকা, এবং দ্বিতীয়টা আমি মনে করি নন পারফর্মিং লোন। কিন্তু ইসলামী ব্যাংকের ব্যাপারে আমাদের আরেকটু প্রোবিং দরকার, আরেকটু কোয়ালিটেটিভ অ্যানালিসিস যদি আপনি জান। ইট ইজ নট জাস্ট এ ব্যাংকিং ফেলিওর, অলদো ইসলামী ব্যাংক ইজ নট ওয়ান অফ দ্য ব্যাংকস যে ফেলিওর বলা যায়। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেটা আমরাও গবেষণা করছিলাম, আমি গত বছর বিআইবিএমে একটি পেপারও প্রেজেন্ট করেছি, আমরা বলছি এটা হচ্ছে যে পলিটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ওনারশিপ। আমি নতুন একটা ওনারশিপের ধারণা ইন্ট্রোডিউস করেছি লিটারেচারে। আমরা ইনস্টিটিউশনাল ওনারশিপ বলি, গভর্নমেন্ট ওনারশিপ, প্রাইভেট ওনারশিপ, ইন্টারন্যাশনাল আর ওভারসিজ ওনারশিপ। এটার নাম হচ্ছে পলিটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ওনারশিপ, মানে রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারিং করে মালিকানা পরিবর্তন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আজকে প্রবন্ধেও আছে যে একটি গ্রুপের হাতে 82% of ownership, which is an example of an extremely high concentration of ownership. So, এই ধরনের ওনারশিপ হলে ইভেন ইনোসেন্ট, ইভেন ইফ ওয়েল মিনিং ওনারদের হাতেও যায়, তারপরেও সেখানে ঝুঁকির মাত্রা অনেক অনেক মানে বেশি বেড়ে যায়। যারা আমাদের ডক্টর মিজান তার প্রবন্ধের 9 নম্বর পৃষ্ঠায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েছেন, এবং আমি এখানে এর আগে অ্যাকচুয়ালি প্রবন্ধের ওই 9 নম্বর পৃষ্ঠা যাওয়ার আগে আমি বলেছিলাম যে দিস ডিস্ট্রাকশন ইজ সিস্টেম্যাটিক। এটি পরিকল্পিত এবং একটি 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 মানে মানে দীর্ঘ প্রক্রিয়ার ফসল। স্টেপ নাম্বার 1, এবং দেখুন যে এটা যে ওনার প্রবন্ধের সাথে মিলে গেছে। আমি লিখেছিলাম যে ইসলামী ব্যাংক হ্যাজ বিন ডেমোনাইজড বাই সাম ইন্টেলেকচুয়ালস। আমি উনি যার নাম লিখেছেন উনি আমারও প্রিয়, আমার 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 একজন প্রিয় সহকর্মী। আমরা একসাথে গবেষণা করেছিলাম, এবং আমি এখনও ওনার ব্যক্তিগতভাবে অধ্যাপক আবুল বারকাতের কল্যাণ কামনা করি, ওনার পরিবারের কল্যাণ কামনা করি। ওনার কন্যা আমার কন্যার বান্ধবী, ওরা একসাথে মানে চাইল্ড কেয়ার একসাথে নার্সিং হোমে গিয়েছে, সরি মানে নার্সারিতে পড়েছে 1997-এ। কিন্তু দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট। এখানে ব্যক্তিগত আলাপের চাইতে প্রাতিষ্ঠানিক বা অ্যাজ অ্যান একাডেমিক আমি বলতে চাই যে ইট হ্যাজ বিন, স্যার ব্যক্তিগত কারণে করুক আর যে কারণে করুক, ইট হ্যাজ বিন সিস্টেম্যাটিকলি। এবং আপনারা এখানে স্যারকে একা না বলে এখানে আমাদের ডজেন্স অফ ইন্টেলেকচুয়ালস এবং ডজেন্স অফ আজকেও যারা মরাল হাই গ্রাউন্ড নিচ্ছেন, এবং তাদের অনেকে এখানে ক্যামেরা নিয়ে আছেন, সেই সো কল্ড মার্কি মিডিয়া, আমাদের যে এলিট মিডিয়া যারা মিডিয়াকে রিপ্রেজেন্ট করেন, তাদেরও দায় দায়িত্ব এখানে আমি মনে করি অনেক বেশি। কারণ তারা এখানে বরকন্দাজের ভূমিকা পালন করেছেন এবং তাদের কোনো বিচার হয় নাই। তারা এখন পর্যন্ত কোনো অ্যাপোলজিও ইস্যু করেন নাই। তারা এই ব্যাপারে আমরা জানতে চাই যে মিডিয়াগুলো নিশ্চুপ ছিল এই যে দশক ধরে, 2017 থেকে আজকে প্রায় 2026, প্রায় 9 বছর, এর মধ্যে 7 বছরই ইসলামী ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক, 30 লক্ষের উপরে গ্রাহক, হাজার হাজার কর্মচারী এবং হাজার হাজার শেয়ার হোল্ডার, এবং আমাদের মতো লক্ষ লক্ষ শুভানুধ্যায়ী এবং অবজারভার, এবং বাংলাদেশ অ্যাজ এ স্টেট, যে স্টেট ক্যাপচার, যেখানে একটা গ্রুপ আপনি চেষ্টা করে দেখুন, আপনি পারবেন না। বাংলাদেশে সরকারের এবং সরকারি যে এজেন্সিগুলো, ডিপ স্টেট, তাদের স্যাংশন ছাড়া আপনি এখান থেকে এই এক বোতল পানির বোতল চুরি করে নিতে পারবেন না। আপনাকে পথে ধরে করা হবে। তাহলে সেখানে 2,20,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে তো না, আরো কয়েকটা ব্যাংক থেকে, এবং পার্টিকুলারলি ইসলামী ব্যাংকগুলো থেকে, এবং অফকোর্স জনতা ব্যাংকের মধ্যে জনতা ব্যাংক একাই 70,000 কোটি টাকা সেখানে নেই। সেটা মানে জনতা ব্যাংকের প্রায় 70% অফ অ্যাসেটস আর টক্সিক। আরেকটা দেখলাম যে ইউনিয়ন বা ব্যাংকের 98.5% অফ অ্যাসেটস আর টক্সিক। সো সেখানে আমাদের এতজনের সামনে দুদক ছিল, বাংলাদেশ ব্যাংক ছিল, এনবিআর ছিল, পুলিশ, র্যাব এবং ইন্টারন্যাশনাল এজেন্সি, মোস্ট ইম্পর্টেন্টলি যারা দ্য ডগ দ্যাট ওয়াজ সাপোজ টু বার্ক। আপনারা জানেন শেক্সপিয়ারের সেই বিখ্যাত কথা যে ওয়াই দ্য ডগ ডিডন্ট বার্ক, যে যখন আমার ঘরে হত্যাকাণ্ড হলো ম্যাকবেথে, যে কুকুর কেন চিৎকার করলো না, এবং জানা গেল যে দ্য ডগ যে জন্য বার্ক করে নাই, কারণ পরিচিত কুকুরের কাছে পরিচিত একজন হত্যাকারী এসে তাকে হত্যা করেছে। তো যেখানে আমাদের যারা পাহারাদার ছিল, তাদের পরিচিত, তাদের বন্ধু মানুষ এসে লুটপাটে যখন অংশ নেয়, তখন বাংলাদেশ ব্যাংক নিশ্চুপ থাকে, তখন অর্থ বিভাগ নিশ্চুপ থাকে, অর্থ মন্ত্রণালয় নিশ্চুপ থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চুপ থাকে। অর্থনীতিবিদেরা, তথাকথিত প্রগতিশীল অর্থনীতিবিদেরা, তারা দেখেছেন তাদের স্বার্থ। তারা মনে করেছেন যে এলিট ব্যাংক, বিসিসিআই, আজকের ইসলামী ইবিএল, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এগুলো তো তসরুপ হচ্ছে না, হচ্ছে মানে মোল্লাদের ব্যাংক।
ইসলামী ব্যাংক আমি মনে করি যারা সত্যিকারের প্রগতিশীল তাদের বোঝা উচিত যে ইসলামী ব্যাংক হচ্ছে প্রগতিশীলদের ব্যাংক, কারণ ইসলামী ব্যাংক গরিবের ব্যাংক। ইসলামী ব্যাংকের আমানতকারীরা ক্ষুদ্র আমানতকারী। তো আপনি যদি সত্যিকার অর্থে দরিদ্র, সত্যিকার অর্থে সর্বহারাদের জন্য আপনার অন্তর থেকে থাকে, আপনার অন্তর ইসলামী ব্যাংকের জন্য কান্না করা উচিত ছিল, কারণ ইসলামী ব্যাংক কোনো এলিট ব্যাংক না। ইসলামী ব্যাংকে আমাদের ওই যে বললাম যে যে মানে এনিওয়ে, সো স্টেপ 1 ছিল ডেমোনাইজেশন, সেটা সাকসেসফুল হয়েছে আমাদের ইন্টেলেকচুয়ালদের দ্বারা। স্টেপ 2 হলো যে বোর্ড ক্যাপচার, যেটা আমরা পলিটিক্যাল ক্যাপচার বলি, যে বিভিন্ন ইনস্টিটিউশন সেখানে এঙ্গেজ করা হলো। থার্ড স্টেপ হলো যে ওনারশিপ থ্রেশহোল্ড, সেখানে আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক তখন 2%-এ নিয়ে গেছে, যে বোর্ডে বসতে হলে 2% ওনার হতে হবে। এখন 2% এত বড় ব্যাংকে যার মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় কয়েক বিলিয়ন, সেখানে আপনি 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 তো আপনি তো দরিদ্র, মানে যারা ইসলামী ব্যাংক অরিজিনালি করেছেন মূল ক্যাপিটালটা এসছে বিদেশ থেকে, কুয়েত ফাইন্যান্স হাউস, আল রাজি ব্যাংক, এসব জায়গা থেকে এসছে। সেখানে বাংলাদেশি উদ্যোক্তারা তো অল্প কিছু টাকা দিয়ে শেয়ার হোল্ডার হয়েছেন। ওনারা ওনারা মানে আজিজ হক স্যারের নাম লিখেছেন, উনি আমাদের ফিনান্স বিভাগে শিক্ষকও ছিলেন। আমাদের মানে ওই সময়কার সবচেয়ে মহৎ, সবচেয়ে সৎ কয়েকজন উদ্যোক্তা এই কাজে এসছেন। যাই হোক, সো ওনাদের পক্ষে, অনেকের পক্ষে তখন 2% ওনারশিপ মেনটেন করা সম্ভব হয় না, ওনারা শেয়ার বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। তারপরে মিডিয়া সাপোর্ট তো বললামই। এখন দেখুন যে যে এই যে ব্যাংকগুলো কেন, আর আমার শেষ কথা যে কাশিম ভাই যদি 1 সেকেন্ড, যে ব্যাংকগুলো কেন পায়, আমি এখানে আপনারা দেখেছেন যে অনেকে মনে করতে পারেন যে আমি আনকোর্ডিয়াসলি বসে বসে ফোন চেক করছিলাম। আমি অ্যাকচুয়ালি সামান্য একটু গবেষণা করেছি যে মার্কেট ক্যাপ, মানে ব্যাংকগুলো অ্যাজ সাচ, ব্যাংক তো হাইলি লিভারেজড একটা ইনস্টিটিউশন। এখানে 100 টাকার ক্যাপিটাল দিয়ে আপনি প্রায় 10,000 20,000 টাকার টোটাল অ্যাসেট আপনি হ্যান্ডেল করতে পারেন, কারণ 100 টাকা আপনার, বাকি 9,900 টাকা হবে আমানতকারীদের। সো আপনি টোটাল অ্যাসেট যেটার উপর আপনি খবরদারি করবেন। আমি দেখলাম যে সিটি ব্যাংক ফর এক্সাম্পল, তার এই মুহূর্তে মার্কেট ক্যাপ হচ্ছে 46 বিলিয়ন টাকা, অথচ তার অ্যাসেট হচ্ছে 709 বিলিয়ন টাকা। দেখুন প্রায় 14 গুণ। মানে আপনি 1 টাকার ক্যাপিটাল দিয়ে, অন্তত মার্কেট ক্যাপ তো পুরো দরকার হয় না, অরিজিনালি যারা ফাউন্ডার ছিলেন ওনারা তো বুক ভ্যালুতে, ফেস ভ্যালুতে কিনেছেন। আজকের বাজার দরেও যদি আপনি কিনতে যান, আপনি 46 বিলিয়ন টাকা খরচ করলে বা তার 2% খরচ করলে আপনি বোর্ডে বসবেন, যেখানে আপনি খবরদারি করবেন 709 বিলিয়ন। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে 52 বিলিয়ন ছিল মার্কেট ক্যাপ আজকের, এবং তার টোটাল অ্যাসেটস হচ্ছে 2.31 ট্রিলিয়ন, মানে 2,31,000 কোটি টাকা। অন দ্য আদার হ্যান্ড, ধরুন দুটা কমার্শিয়াল অন্য এন্টারপ্রাইজ, স্কয়ার এবং গ্রামীণ ফোন আমি নিয়েছি। স্কয়ারের ক্ষেত্রে দেখুন মার্কেট ক্যাপ মানে বাজার মূলধন হচ্ছে 185 বিলিয়ন, সেখানে তার টোটাল অ্যাসেট 14 গুণ হওয়া দূরের কথা, টোটাল অ্যাসেট 1 গুণের চেয়েও কম। টোটাল অ্যাসেট হচ্ছে 156 বিলিয়ন। মানে আপনি 156 বিলিয়নের অ্যাসেট এর উপর খবরদারি করতে গেলে আপনার খরচ করতে হবে 185 বিলিয়ন। তাহলে কেউ তো এটা চুরি করতে যাবে না। আমি 10 টাকা পানির জন্য নিশ্চয়ই 11 টাকা ইনভেস্ট করবো না, কিন্তু এটা যদি স্বর্ণের বোতল হতো, আমি 10 টাকা বিনিয়োগ করে আমি 10,000 টাকা। এই যে খবরদারি করার যে সুযোগ, সো বাংলাদেশ ব্যাংকের এখানে উচিত ছিল, যে কারণে আপনি দেখুন যে কোনো বাংলাদেশ ব্যাংকের ইকুইভ্যালেন্ট কিন্তু গার্মেন্টস সেক্টরে নেই, বাংলাদেশ ব্যাংকের ইকুইভ্যালেন্ট কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোনো সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল ব্যাংকিং মানে আছে কিনা। এই গভর্নেন্সের জন্য কেন ইনস্টিটিউশনগুলো স্টেট সারা ওয়ার্ল্ড ওয়াইড কেন রাখে? বিকজ এখানে খবর মানে ওভারসাইটের প্রয়োজন আছে। এখানে ভালনারেবল ইনভেস্টার্স, ভালনারেবল ডিপোজিটার্স, তাদের এখানে রক্ষা, তাদেরকে সুরক্ষা দেওয়ার প্রয়োজন আছে। সেজন্য আমরা এত বড় একটা বাংলাদেশ ব্যাংক সেখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে আমরা মেনটেন করি। এটা কিন্তু অন্য কোনো সেক্টরের জন্য প্রয়োজন হয় না। সিমেন্ট বলুন, মানে মানে আমরা উদাহরণ দিতে হবে না। যাই হোক, এখানে আমাদের দেখতে হবে যে এখানে টোটাল ওই যে বললাম যে অর্কেস্ট্রেশন, এবং এই জন্য আমাদের সবাই, আমি বিশেষ করে বলবো যারা এই যে ভিজিল্যান্ট মানে যাদের ভিজিল্যান্ট হওয়ার কথা ছিল, যে বাংলাদেশ ব্যাংক যাদের ওভারসাইট কথা ছিল, এটা পুরো একটা রাষ্ট্রীয় মানে পলিটিক্যাল ক্যাপচার। এবং আমি অনেক জায়গায় আমি ডিজিএফআর অ্যাকচুয়ালি নাম উল্লেখ করে বলি, এবং এর জন্য আমি ভয় পাই না, কারণ প্রথম আলোই কিন্তু এখন লিখছে ডে আফটার ডে, তারা স্টোরি দিচ্ছে। আমার কথা হচ্ছে 9 বছর পরে কেন, মাই ডিয়ার প্রথম আলো, 9 বছর পরে কেন এ কথা আপনাদের মনে পড়লো? ইতিমধ্যে ইসলামী ব্যাংক না হয় বুঝলাম, আপনি তর্কের খাতিরে একটা রাজনৈতিক, অন্য যে ব্যাংকগুলো আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির কয়েকশো কোটি টাকা,
আটকা পড়েছে এই সোকল যেগুলো আজকে ফেইল্ড ব্যাংক। আপনারা পত্রিকায় দেখবেন যে আমাদের চিটং কাস্টম হাউসের, আমাদের মানে রাষ্ট্রীয় বিভিন্ন জায়গার, জীবন বীমা কর্পোরেশনের, সাধারণ বীমা কর্পোরেশনের, এদের শত শত কোটি টাকা আর কোনোদিন পাওয়া যাবে না। এই যে লুটপাটে আপনারা মানে সহায়তা করলেন, আপনাদেরকে বলা হয় এনেবলার। আপনারা হয়তো নিজেরা লুটপাটের টাকা পকেটে নেন নাই, আমি বিশ্বাস করতে চাই আপনারা নেন নাই, কিন্তু আপনারা শুধুমাত্র রাজনৈতিক আপনাদের অজ্ঞতার কারণে আমি মনে করি আপনারা বুঝতে পারছেন না যে কারা সত্যিকার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এই বাংলাদেশে যারা 80 বা 90 ভাগ, আমি মনে করি 100 ভাগ বাংলাদেশি, তারা হচ্ছে আসলে দরিদ্র, আসলে তারা ওয়েল মিনিং পিপল, দে আর লয়াল সিটিজেন্স, দে আর মানে তারা বিধাতা আল্লাহ হোক, ভগবান হোক, তারা তারা মানে মনে প্রাণে ধার্মিক, তারা পারিবারিকভাবে সৎ, তারা এই মূল্যবোধগুলো শুধু জামাত ইসলামের একা মূল্যবোধ না। আজকে যেই মূল্যবোধ টপ ইনস্টিটিউশনস, যে মূল্যবোধ আমাদের বড় বড় দার্শনিকরা স্পাউস করেছেন, মানে প্রমোট করেছেন, সেই মূল্যবোধে বাংলাদেশে 100%, ওই দু একজন ছাড়া সবাই আমরা বিশ্বাস করি। আমি আজকে সুযোগের জন্য, এবং আমি আশা করি যে আমাকে ব্যক্তিগতভাবে আবার ডেমোনাইজ করবে, আর করলেও আমি মনে করি আমাদের জীবন মৃত্যুর মালিক আল্লাহ পাক, যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আমি তার কাছে নিরাপত্তা চাই। এবং আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা যদি সজাগ থাকেন, ওই যে বললাম যে অ্যাজ দ্য বার্কিং ডগ, আমাদের বাংলাদেশ ব্যাংক তখন বার্কিং করে নাই, কিন্তু এখন আমরা আশা করি বর্তমান বাংলাদেশ ব্যাংক, বর্তমান সরকার যেহেতু নির্বাচিত, যেহেতু জনগণের কাছে নির্বাচিত সরকার, কমিটেড সরকার, আশা করি আপনারা সেই ওভারসাইট রোলটা প্লে করবেন, আপনারা তাদেরকে বিচারের আওতা আনবেন। আমি 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 লজ্জা পাই যে ডিজিএফআই কিভাবে বসে থাকে এখানে, মানে উঁচু ভবনে, যেখানে পত্রিকায় সবচেয়ে লিডিং পত্রিকাগুলোতে যেখানে তাদের নাম উল্লেখ করে বলা হয় যে তাদের নিয়ন্ত্রিত হোটেলে, তারা যে হোটেলের মানে মানে মালিক, সেই র্যাডিসন হোটেলে বসে এই লুটপাটটি সংগঠিত হয়েছে। এটা অফকোর্স ইটস এন অর্গানাইজড ক্রাইম, এটা সপ্রানোসকে হার মানায়। এই ক্রাইমের তো এটা তো ফৌজদারি অপরাধ। এখানে অবশ্যই আমরা অন্তত একটা বিবৃতিকে আমরা আশা করতে পারি না। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং প্রতিরক্ষামন্ত্রী, আমার মনে হয় তিনি মানে প্রধানমন্ত্রী নিজে, প্রতিরক্ষামন্ত্রীর কাছে আমি একটি বিবৃতি চাই যে ডিজিএফআই এর রোল আসলে কি ছিল, এবং ডিজিএফআই এর কি বিচার হয়েছে এই প্রাতিষ্ঠানিক লুটপাটের জন্য। সবাইকে ধন্যবাদ।